আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি সবাইকে। তবে আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কীভাবে আমরা একটি প্রফেশনাল ইমেল ভেরিফিকেশন টেমপ্লেট তৈরি করতে পারি। হ্যাঁ, তো আমরা যখন ভাই অনেকেই কী করি, অন্য ওয়েবসাইটে ভিজিট করি তখন কিন্তু তারা আমাদেরকে সাইন আপ করতে বলে। তো দেন আমরা তখন সাইন আপ করতে যাই তখন কিন্তু তারা আমাদেরকে একটা ইমেল ফর্ম ভেরিফিকেশন করতে বলে, যেখানে কিন্তু তারা আমাদের ইমেল দিতে বলে। অ্যান্ড আমরা যখন ইমেল দেই তারা কিন্তু আমাদের ইমেলে একটা কোড পাঠায়। এই কোডটা দেওয়ার কারণে কিন্তু আমাদেরকে সাইন আপ করতে দেয়। তো আমরা এরকম সিস্টেম মূলত আজকে করব। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ভাই এক্সাম্পল দেখাই দিই। ধরেন এইটা হচ্ছে আমার একটা ভাই অ্যাপ্লিকেশন। তো এটার এখনও কাজ চলতে আছে, এটার ব্যাকএন্ড তৈরি করা হয় না। এটা একটা এসএমএম প্যানেল অ্যাপ্লিকেশন, যেটা আর কি এপিআই কানেকশন। তো এইটাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা সাইন আপ পেজ চলে এসেছে। সো আমরা এখানে কি করব, এখানে আমাদের একটা নাম দিব, এখানে আমাদের ফোন নাম্বার এবং ইমেল পাসওয়ার্ড দিয়ে দিব। তারপর আমরা যদি এই বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে এখানে ইমেল ভেরিফিকেশন করতে বলছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ইমেলে একটা পাসওয়ার্ড চলে আসবে। তো আমরা একটা অপেক্ষা করব। উপরে দেখতে পাচ্ছেন ভাই আমাদের কিন্তু একটা নোটিফিকেশন এসেছে। আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। সো আমরা কী করব, এই পাসওয়ার্ডটা এই জায়গায় টাইপ করব। অ্যান্ড টাইপ করার পর কিন্তু এখন আমাদের লগ ইন হয়ে গেছে। সো এইরকম সিস্টেমটা আপনারা কীভাবে করবেন এটাই মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আর এটা কোনো প্রকার আমার কাছ থেকে আপনারা কোডিং নিয়ে পেস্ট করবেন না, মূলত আপনার নিজেই কোডিং করে এটা করতে পারবেন। আর কিভাবে কোডিং করবেন এটা পুরোটা আমি আপনাদেরকে শেখাবো। শুধু শেখাবো না, প্রতিটার কাজ আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, তো একদম সহজ করে বোঝানোর ট্রাই করব আমি যতটুকু আর কি বোঝাতে পারি। সো তার জন্য ভিডিওটা আমার সঙ্গে কন্টিনিউ করতে থাকেন, আর ভিডিওটা স্কিপ না করলে ভালো মতো আউটপুট পাবেন আর কি। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমাদেরকে যেহেতু ভাই আমরা অনেকেই কিন্তু মোবাইল ব্যবহার করি, তাই আমি পুরো টিউটোরিয়াল মোবাইল দিয়ে দেখাবো। মোবাইল ব্যবহার করলে আপনাদেরকে যে কোনো একটি কোড এডিটর অ্যাপ ইনস্টল করা লাগবে। তো এটা হতে পারে ধরেন অ্যাসেট কোড আপনি ডাউনলোড করতে পারেন, এসপিসিকে এডিটর এটাও ডাউনলোড করতে পারেন, টিডিএফ এডিটর অথবা এইচটিএমএল কোড পেলে দিয়েও কিন্তু আপনি এটা করতে পারেন, অথবা আপনি চাইলে গিটহাবের যে রিপোজিটরি আছে এখানেও কিন্তু আপনি কোডিং লিখতে পারেন। সো আপনার যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন। আর যদি আপনি ভাই কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহার করে থাকেন তাহলে আপনার নোটপ্যাড প্লাস সাবলিম টেক্সট বা যে কোনো অন্য কোড এডিটর আপনি ইউজ করতে পারেন, তবে এটা আমার জানা নাই। তবে আমি ভাই সাজেস্ট করবো যে আপনি ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড ব্যবহার করতে, কারণ এটা ব্যবহার করতে অনেক সহজ। ঠিক আছে, তো আপনারা ভাই এটা আপনার মতো ব্যবহার করতে পারেন। যেহেতু ভাই আমার ফোনে স্টোরেজ কম, আমি অন্য কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করবো না। আমার ফোনে কিন্তু কোড এডিটর আছে, বাট এটা দিয়ে দেখাবো না। আমি দেখাবো আপনাদেরকে আমার যে কি বলবো ওটা অ্যাপের নাম জানো কি, হ্যাঁ হোপ ওয়েব অ্যাপ্লিকেশনটা, যেটা আমার ফোনে ইনস্টল করা আছে, আমি এইটা দিয়ে আপনাদের কিন্তু ভাই কোডিং করে দেখাবো। ওকে, তো আজকের ভিডিওতে ভাই আমরা কি শিখবো, আমরা আজকের ভিডিওতে শিখবো এইচটিএমএল ইমেল টেমপ্লেট কি, ওটিপি ভেরিফিকেশন ইমেল কিভাবে তৈরি করা হয়, অ্যান্ড প্রতিটি এইচটিএমএল ট্যাগের কাজ কি, সিএসএস স্টাইল কেন ব্যবহার করা হয়, ডাইনামিক ভেরিয়েবল কিভাবে কাজ করে, এবং শেষে আমরা সম্পূর্ণ একটি সুন্দর ইমেল ডেসিন তৈরি করব। ওকে, তো এইগুলা কিভাবে কি করবেন এগুলো আমি আপনাদেরকে দেখাবো। চলুন বেশি কথা না বলে ভাই মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা দেখবেন সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক করবেন আর একটা সুন্দর কমেন্ট করে দেবেন। আর এটা শুধু ভাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু পরবর্তীতে আমি এর টপিকে আরও ভিডিও দিতে পারি। তো এটা ডিপেন্ড করবে আপনার কমেন্টের উপর ভিত্তি করে। সো একটা সুন্দর কমেন্ট করে দিবেন। তো প্রথমে আমি আমার কোড এডিটরকে ওপেন করে নিলাম। তো এখন একটা বিষয় ভাই প্রথমে আপনার জেনে রাখা দরকার, এইচটিএমএল কোনো ভাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এইচটিএমএল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এইচটিএমএল এর কাজ হচ্ছে কোনো ওয়েব পেজ বা ইমেলের গঠন স্ট্রাকচার তৈরি করা এবং কোনো জিনিস কোথায় থাকবে সেটি ব্রাউজারকে বুঝিয়ে দেওয়া। এটা হচ্ছে এইচটিএমএল কাজ। আচ্ছা, আপনাদেরকে ভাই একটা সহজ একটা উদাহরণ দিই। ধরেন যে আপনি একটা বাড়ি তৈরি করবেন। তো আপনি আগে কি করেন, আগে বাড়ির প্রথমে কি করেন, আপনি বাড়ির কাঠামো তৈরি করেন, যে কোথায় দরজা রাখবেন, কোথায় জানালা থাকবে, কোথায় বেডরুম থাকবে, কোথায় রান্নাঘর থাকবে, এসব আপনি আগে ঠিক করেন। তো এইচটিএমএলও ঠিক একই কাজ করে। এটি একটি ওয়েবসাইটের ইমেল কাঠামো তৈরি করে। ধরেন যে এটা কিভাবে কোথায় স্ট্রাকচার থাকবে, কোথায় বাটন থাকবে, এগুলো কিন্তু এইচটিএমএল বুঝিয়ে দেয়। স্ট্রাকচার মূলত আমরা বলতে পারি যে ওয়েবসাইট একটা কাঠামো, এইচটিএমএল একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করে, এভাবে বুঝতে পারি, বলতে পারি আর কি। হ্যাঁ, এরপর ধরেন যে ভাই আপনার বাড়ি কাজ কমপ্লিট। এখন আপনি ধরেন বাড়িতে ভাই রং করবেন, রং তো অবশ্যই করতে হবে, তাই না? তো এরপর যে বাড়িতে আপনি রং করবেন কিংবা ডিজাইন করবেন, এইটাকে আমরা বলবো সিএসএস, অর্থাৎ ওয়েবসাইটের যে রং করা বা ডিজাইন করা এইটাকে সিএসএস দ্বারা করতে হয়। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। এখন আমি আরও একটু উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাই যে
সিএসএস, তারপর আমাদের জাভা স্ক্রিপ্টটা কি এটা আপনাদেরকে বোঝাই দেই। এখন ধরেন যে ভাই আপনি শুরুতে মিস্ত্রি ডাইকা বাড়ি তৈরি করেছেন আগে, তারপরটাকে আমরা বলবো HTML উদাহরণস্বরূপ ভাই, ওইটাকে যে বলাই লাগবে তা তো না, আসলে মাথাটা ভাই ঘুরে নিয়েন না, একটু বোঝার চেষ্টা করেন। আর সিএসএস হচ্ছে ধরেন যে রং করলেন, এইটাকে আমরা সিএসএস বলবো। এখন জাভা স্ক্রিপ্ট হচ্ছে ভাই, আমার কথা কিন্তু ভুল হইতাছে কারণ এখানে নয়েজ প্রচুর পরিমাণে বেশি, তো কি সমস্যা ভাই, এটা আবার এডিট করে একটু কমাইতে পারি নাকি, এটা ট্রাই করবো। ওকে, তো জাভা স্ক্রিপ্ট হচ্ছে ভাই ধরেন আপনি ঘরের মধ্যে রং করছেন, এটাকে সিএসএস বলে। এখন আপনি তো ভাই লাইট লাগাবেন, তাই না, লাইট লাগাবেন, কিংবা আপনি চাইলে তো দরজা অটোমেটিক খুলবে, এরকম সিস্টেমও করতে পারেন। তো এইগুলাকে বলবো আমরা জাভা স্ক্রিপ্ট। অর্থাৎ জাভা স্ক্রিপ্টের কাজ হচ্ছে যে কোনো ফাংশন, আমরা ওয়েবসাইটের যে কোনো ফাংশন ধরেন বাটনে ক্লিক করলে একটা লিঙ্ক হলে, এইগুলো আমরাকে বলবো জাভা স্ক্রিপ্ট, এগুলো জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে হয়। তো ভাই জানি না বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারছি কি না। তো এক কথায় বলতে গেলে ভাই HTML এর কাজ হচ্ছে স্ট্রাকচার তৈরি করা, আর CSS এর কাজ হচ্ছে ডেসিন তৈরি করা, ঠিক আছে। তো জাভা স্ক্রিপ্টের কাজ হচ্ছে ভাই ফাংশন তৈরি করা বা কাজ করানো, যে কোনো বাটন টাটন কাজ করানো, এগুলোকে বলে জাভা স্ক্রিপ্ট। তো আশা করি ভাই এই বেসিক আইডিয়াটা আপনাদেরকে বোঝাই দিয়েছি। তো আমরা কোডিংয়ে চলে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো শুরুতে আমরা কী করবো ভাই, শুরুতে আমরা লিখবো যে ডক টাইপ HTML। তো এটা কীভাবে লিখবো আমি আপনাদেরকে বোঝাই। তো এইখানে আমরা শুরুতে ব্যবহার করবো লেস টেন্সিং বা ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট বলতে পারেন। তো এটা দেওয়ার পর আমরা এখন এখানে লিখবো, আচ্ছা এইটাকে আমরা বলবো এক্সক্লামেশন মার্ক। কেন ব্যবহার করা হয় এটা ভাই, এটি বোঝায় যে এটি সাধারণ HTML নয়, বরং এটা একটা ডিক্লারেশন ঘোষণা বলতে পারেন এভাবে। এখন আমরা পুরোটা লিখবো ডক টাইপ HTML। তো এটা কেন ভাই ব্যবহার করা হয়, এটা ব্যবহার করে ব্রাউজারকে জানানো হয় যে এটি একটি HTML5 ডকুমেন্ট। তো ধরেন ভাই আপনি বাড়ি যখন তৈরি করবেন তখন অবশ্যই তো আপনাদেরকে মিস্ত্রিকে বলতে হবে যে ভাই আমি বালু ইট সিমেন্ট দিয়ে করব নাকি এমনি কাঠবাস দিয়ে করব। তো এইটা যেমন আপনারা ভাই বলে দেন, ঠিক সেরকম এটা ব্রাউজারকে বলে দেয় যে এটা লেটেস্ট ভার্সন HTML ভার্সন 5-এ আমরা কোডিংটা করব। সো এভাবে তো এটা আপনারা লিখে দেবেন। তো সব HTML কোড শুরুতে কিন্তু ভাই এটা আপনাদেরকে লিখে দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ভার্সন। ভাই ভার্সন কেমন বোঝেন না আপনারা। তো ধরেন আপনারা ভাই কাউকে কিছু একটা বলবেন, যে একটা দোকানে গিয়ে আপনারা কিছু চাইবেন, তো অবশ্যই তো না, একটা দোকান দিলেন আপনি, এবং সেই দোকানে আপনি কি বিক্রি করবেন অবশ্যই তো বলবেন যে ভাই এটা আমাদের বিরিয়ানির দোকান নাকি ভাতের দোকান, এরকম কিছু বলবেন। তো ঠিক সেরকম এইটা HTML5-এ কোডিং ভার্সন আমরা লিখলাম। এখন ব্রাউজার বুঝে যাবে যে হ্যাঁ আমরা এই ভার্সনে কোডিংগুলো করব। সো এইটার কাজ হচ্ছে এটা। আচ্ছা এখন আমরা এটা তো সবার শুরুতে লিখে দিছি, এখন আমরা ইন্টার করে নিচে আসবো। এখন এখানে আমরা দিব বাই লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট অ্যান্ড রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো আমরা HTML শুরুতে ভাই সবগুলোতে কিন্তু ট্যাগ ব্যবহার করতে হয়, সো এটা আপনারা অবশ্যই জানেন বা বুঝিয়ে দিলাম, আপনারা এখন বুঝে গেছেন। সো এখানে আমরা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট অ্যান্ড রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তার মাঝখানে আমরা লিখবো HTML। তো এটা কেন লিখলাম ভাই আমি আপনাদেরকে বলি। তো ধরেন যে ভাই আপনি যখন বাড়ি তৈরি করবেন, বাড়ি দিয়ে বোঝাই, তো আপনি যখন বাড়ি তৈরি করবেন তখন অবশ্যই আপনি বাড়িটা কতটুক এরিয়ায় করবেন এটা তো ভাই আপনি আগে বুঝাই দেবেন যে আমি এতটুকু এরিয়া, এটা আমার জমি, আমি এইখানে বাড়িটা করব। তাহলে আপনার কি করবেন, বাড়িটা করবেন, আর অবশ্যই সেই অনুযায়ী বাড়িতে ইট একটা একটা করে ফেলিয়ে একটা আপনার আর কি তৈরি করে নেবে, শখ তৈরি করে নেবে। তো ধরেন ভাই 3 দিকে ইট ফালাইছে, একদিকে ইট ফালায় নাই, তাহলে কি এটা হলো না, এটা কিন্তু একটা হয়ে গেছে, বাট একটা চারকোনাসি ঘরের মতো হয় নাই। তো এখন আমরা এটাকে বন্ধ করার জন্য কি করব, আর একদিকে ইট গেঁথে নিব এরকম। তো চারদিকে যদি ভাই আমরা ইট গাঁথি তাহলে তো অবশ্যই আমাদের একটা বাড়ির মতো হবে। সো এখানে আমরা সেরকম ভাই HTML শুরু করেছি, তবে আমরা HTML শেষ করব। এখন HTML শেষ করার জন্য আমরা ক্লোজিং ট্যাগ ব্যবহার করব। দেখেন এটা হচ্ছে আমরা এই পুরো HTMLটাকে বলবো ওপেনিং ট্যাগ, আর এইরকম একটা HTML ট্যাগকে বলবো ক্লোজিং ট্যাগ। তো এটা কেন হলো আমি আপনাদেরকে আরও সহজ করে বোঝাই। তো ধরেন ভাই আপনি একটা আমি তো বুঝাইলাম ভাই আপনাদেরকে, কী করে আর বোঝাবো, আমার মাথায় আসে না ভাই, আমি ছোটো মানুষ, আমার মাথায় আসে না। তো আমি বলি ভাই, এখানে দেখেন আমরা HTML শুরু করেছি ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং। ওপেনিং ট্যাগ এটা পুরোটাকে বলবো ওপেনিং ট্যাগ, অর্থাৎ শুরু, ঠিক আছে। তো আমরা যখন ভাই কোনো কাজ শুরু করি তাহলে শুরুর দিকে যাই, তারপর আবার শেষে এসে শেষ করি। তো এটাও সেরকম, ধরেন এইটা দিয়ে আমরা শুরু করেছি, এখন আমরা এখানে ব্যবহার করেছি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তার মাঝখানে আমরা লিখবো HTML অ্যান্ড এইখানে আমরা ব্যবহার করব ফরওয়ার্ড স্ল্যাশটা, কারণ এটাকে আমরা বলবো ফরওয়ার্ড স্ল্যাশ বা এমনি স্ল্যাশ, আপনি যে কোনো বলেন, একটা চিহ্নিত আপনি একটা নাম দিতে পারেন, আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে এটাকে আমরা বলবো ফরওয়ার্ড স্ল্যাশ। তো এইটা দেওয়ার পর আমরা আবার HTML লিখবো, তাহলে বুঝে যাবে যে হ্যাঁ এতটুকু জায়গায় আমাদের কোডিংটা করা হবে, এর বাইরে করলে কোনো প্রকার কোডিংটা কাজে আসবে না। তবে HTML ক্ষেত্রে ভাই অনেক সময় ভুলভাল লিখলেও কিন্তু কাজ করে, তবে এগুলা ঠিকঠাক মতো রান হয় না, অনেক প্রকার ইরর দেখা দেয়। তো এইটার ভিতরে কিন্তু কোডিং করতে হবে। এখন ওই যে আমি ভাই বোঝালাম, আপনি যে একটা বাড়ির এরিয়া করেছেন,
তো বাড়ির এরিয়াটা কতটুকু একটা আপনি ঘর তুলবেন, শুরুতে তো আপনি একটা দাগ দেন বা যে কোনো কিছু করেন, ঠিক সেম টু সেম আমরা এখান থেকে শুরু করব আর এই HTML পর্যন্ত শেষ করব। এর ভিতরে আমরা বাড়ির বাথরুম করব নাকি কি করব, কেসিং করব, এগুলো আপনাদের ব্যাপার। হ্যাঁ, তো এখন এইটার ভিতরে আমরা কি কি করতে পারি এইটা আমি আপনাদেরকে দেখাই। তো এখন আমরা এইটার ভিতরে ভাই বডি লিখবো। বডি তো অবশ্যই লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে। এটা হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে আমরা কি লিখবো, বডি নাকি HTML, এইটা আমরা লিখে দিব। এখন এই যে বডি লিখলাম, এবার এটা পুরোটাই হয়ে গেল একটা ওপেনিং ট্যাগ, মানে ওপেনিং ট্যাগ। এটা কি ক্লোজিং ট্যাগ আছে? হ্যাঁ, ক্লোজিং ট্যাগ আছে। তো আমরা বডি লিখলাম, এখন এই বডির আবার একটা ক্লোজিং ট্যাগ লিখবো। আমি ক্লোজিং ট্যাগ তো ভাই কীভাবে লিখতে হয় আপনারা জানেন, আর যদি না জানেন ভাই ভিডিওটা একটু অফ করেন, করে দেখেন দেখি আপনি জানেন কিনা, আপনি নিজে থেকে পারেন কিনা, এটা একটা এক্সপ্লোর করেন। তো আমি এখানে কি করছি, আমি ওপেনিং ট্যাগটা তো লিখলাম, এখন ক্লোজিং ট্যাগটা আপনাদেরকে লিখে দিচ্ছি। ওকে, ক্লোজিং ট্যাগ হবে ভাই এরকম, আসলে আমার কথাও ভুল হইতেছে ভাই। যাই হোক, ক্লোজিং ট্যাগ হবে এরকম, ধরেন ওপেনিং ট্যাগ এরকম শুরু করেছি, ক্লোজিং ট্যাগ সেম টু সেম হবে, বাট এখানে ফরওয়ার্ড স্ল্যাশটা বাড়তি। এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, মানে এর ভেতরে যা থাকবে এটাই শুধু বডিতে শো করবে, আর বাইরে যা থাকবে এটা কিন্তু বডিতে শো করবে না। সো আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাই। ধরেন যে আপনি ভাই বাড়িতে তৈরি করলেন HTML-টা দিয়ে, এই যে HTML শেষ, শুরু শেষ, এতটুকু আপনার বাড়ির ভেতরটা হলো। এখন বাড়ির ভেতরে হলো ভাই চতুর্দিকে দেয়াল হয়ে গেল। এখন আপনি কোথায় কি রাখবেন, ধরেন আপনি একটা বিছানা রাখবেন, যেইখানে একটা সোফা রাখবেন, একটা টিভি রাখবেন, এগুলো তো ভাই রাখেন, তাই না, বাড়ির ভিতরে রাখে। আরও ভাই আমি আপনাকে সহজ করে বোঝানোর কারণে এগুলো দিয়ে উদাহরণ দিচ্ছি, তো আপনার ভাই বুঝে নেন। ওকে, তো এখন আপনি ধরেন এখানে সোফা রাখবেন, এখানে যেটা রাখতে চান আর কি। এখন এইটা হচ্ছে বডির কাজ, এই বডি থেকে এই বডি, আমরা এই বডি শুরু করেছি, এই বডি শেষ করেছি, এতটুকু জায়গায় আমরা এগুলো বসাবো। তো কোথায় কি বসাবো এখন আমি আপনাদেরকে আরও দেখাই। আচ্ছা, ধরেন যে ভাই আমরা একটা বাড়ি তৈরি করলাম আর কি, বাড়ি দিয়ে উদাহরণ দিতেছি আপনাদেরকে। তো এইখানে আমরা এখন কোথায় কি করব না করব, এইটা এখন আমরা বডির ভিতরে সেট করব, যে কোথায় আমরা কি রাখবো না রাখবো, রং করব না করব, এগুলো আমরা এইখানে সেট করব। এখন আমি এখানে বডির ভিতরে অ্যাট্রিবিউট ব্যবহার করব, ঠিক আছে। তো এটা করার কারণ কি ভাই, এখানে আমাদের যে বডিটা আছে, কারণ বডির ভিতরে আমরা কি করব, ধরেন যে আমাদের একটা ফ্লোর, একটা বিল্ডিংয়ের মধ্যে, একটা রুমের মধ্যে একটা ফ্লোর আছে। তো ফ্লোরে আমরা কি করতে চাচ্ছি, তার উপর তো আমরা বেড লাগাবো, যা লাগাবো আর কি। তো আমরা ফ্লোরে কি করব, তাই না। তো আমরা এখন বডির ভিতরে আমরা লিখব স্টাইল। তো স্টাইল, তারপর আমরা দেবো ইকুয়ালসিং। তো এটাকে আপনারা সমান বলতে পারেন, সমান চিহ্ন যেটা সবাই বলে, সো আপনারা এটা বলতে পারেন। তো এখন স্টাইল কি আর এই যে ইকুয়ালসিং যেটা আমরা ব্যবহার করলাম, এইটা কি, এই দুইটার কাজ কি। তো এই যে আমরা স্টাইল ব্যবহার করলাম, স্টাইল হচ্ছে একটা প্রপার্টি, এর কাজ হচ্ছে ভাই HTML-এর ভেতরে CSS অ্যাড করে ডিজাইন করা, ঠিক আছে। আর আমরা যে ইকুয়ালসিং অর্থাৎ যে সমান চিহ্নটা দিয়েছি, এটার কাজ হচ্ছে অ্যাট্রিবিউটের সাথে এটাকে অ্যাট্রিবিউটের মান ভ্যালু করা। ওকে, তো আশা করি আপনাদেরকে ভাই বোঝাইতে পারছি। তো আরও সহজ করে আপনাদেরকে বোঝাচ্ছি। তো ধরেন যদি আমরা এই জায়গায় স্টাইল না লিখে এখানে আমি নাম লিখতাম, এখন সমান দেওয়ার পর আমরা এখানে লিখতাম যে সিয়াম, ঠিক আছে। তো এখানে এটার ভ্যালু কী দাঁড়ালো, নামের ভ্যালু কী দাঁড়ালো, সিয়াম, অর্থাৎ নাম হচ্ছে সিয়াম। ঠিক এরকম স্টাইলের ভ্যালু আমরা এখানে অ্যাড করব। স্টাইল হচ্ছে একটা ডিজাইন, স্টাইল বলতে আমরা কী বুঝি, একটা ডিজাইন। তো এই ডিজাইনের মান আমরা কি দিব সেইটা এখন এর ভিতরে উল্লেখ করব। তো তার জন্য আমরা এখানে ব্যবহার করব ডাবল কোটেশন। লাইক এখন বলতে পারেন যে সিয়াম ভাই ডাবল কোটেশন কেন ব্যবহার করলাম। তো আমি আপনাদেরকে ভাই উদাহরণস্বরূপ বোঝাই। তো ধরুন আপনি একটা বক্সে অনেকগুলো জিনিস আর রাখলেন, হ্যাঁ। তো বক্সের বাইরে যেগুলো রাখবেন এগুলো তো বক্সের সাথে যেন লেগে না যায়, তার একটা তুলনা করলেন। ধরেন যে আমি আরও সহজ করে আপনাদেরকে ভাই বোঝাই, আপনারা মাইন্ড করেন না, আমি ওটা দিয়ে উদাহরণ দিচ্ছি, হ্যাঁ। তো ধরেন আপনি একটা বক্সে চাউল রাখলেন, এখন আর বাইরে যেগুলো আছে এগুলো ধান আছে, হ্যাঁ। তো আপনারা তো চাচ্ছেন ভাই যে ধান আর চাউল যাতে এক না হয়, এই কারণে আপনারা বক্সের ভিতরে চাউল রাখছেন। তো এটাও আমরা ঠিক ডাবল কোটেশনের ভিতরে যেটা লিখব এটা স্টাইলের ভ্যালু হবে, অর্থাৎ আমি এইভাবেও বলতে পারি যে স্টাইল হচ্ছে একটা বক্স এবং এই ডাবল কোটেশনের ভিতরে যা থাকবে এটা স্টাইলের অংশ, হ্যাঁ। তো আশা করি আপনাদের বিষয়টা বোঝাইতে পারছি। অ্যান্ড আপনারা যদি ভাই না বোঝেন আর আমি বোঝাতে ভাই পারবো না, হ্যাঁ, আমি এর থেকে আর সহজ করে আপনাদেরকে বোঝাতে পারবো না। ওকে, তো এখন আমাদের ভ্যালু অ্যাড করা লাগবে। ধরেন আমরা স্টাইলের ভিতরে কী রাখতে চলেছি, এখন আমরা এই কোটেশনের ভিতরে উল্লেখ করব যে আমরা এখানে ফন্ট ফ্যামিলি লিখে দিব, কারণ এটা হচ্ছে ভাই একটা লেখার ফন্ট, লেখার ধরন, ঠিক আছে। তো এভাবে বললে ভাই আপনারা তো বুঝতে সমস্যা হবে। তো এই যে আমরা ফন্ট ফ্যামিলি লিখলাম, এইটার কারণ হচ্ছে যে আমরা বডির ভিতরে যা লিখব
তা এটা নির্ধারণ করবে যে লেখার ডিজাইনগুলো কীরকম হবে। ওকে, তো মানে কোন ফন্টে হবে, ফন্ট বলতে লেখার ডিজাইন বাঁকা ফন্ট, এরকম ফন্টগুলো দেখেন না আপনারা ভাই, এরকম কোন ফন্টে হবে এইটা এখানে নির্ধারণ করলাম। এখন প্রশ্ন হলো আপনারা ভাই বলতে পারেন যে ফন্ট ফ্যামিলি কেন লিখলাম, তাই না? তো ধরুন ভাই আপনাকে উদাহরণস্বরূপ আরেকটা বোঝাই। ধরুন আপনি একটি দোকানের জন্য একটা সাইনবোর্ড বানাতে গেলেন অন্য কারো কাছে। এখন সাইনবোর্ডে লেখা থাকবে যে সিয়াম স্টোর, আমি আমার নাম দিয়ে বোঝাচ্ছি, সিয়াম স্টোর। এখন দোকানদার আপনাকে জিজ্ঞাসা করলো লেখাটা কি সাধারণ স্টাইলে হবে নাকি সুন্দর স্টাইলে হবে, অর্থাৎ কথা একই থাকবে কিন্তু লেখার ডিজাইনটা বা স্টাইল পরিবর্তন হবে কিনা এটা আপনাকে জিজ্ঞাসা করবে। ঠিক একইভাবে আমরা ফন্ট ফ্যামিলি লেখার মাধ্যমে আমরা ব্রাউজারকে বলে দেই যে আমাদের ওয়েবসাইটের লেখাগুলো এই ধরনের ফন্টে দেখাও, ঠিক আছে? এটা একটা ফন্টের ফরম্যাট বলতে পারি। তো আপনার যেভাবে বলেন ভাই। এখন আর একটা জিনিস ভাই আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই এটা যদি না লিখি তাহলে কি সমস্যা হবে? আচ্ছা ভাই, ধরেন যে দোকানদার আপনাকে ডিজাইন করতে চাইলেন যে ভাই আমার লেখাটা ডিজাইন করে দেন। এখন তার কাছে আপনি যেই ডিজাইনটা চাইলেন সেই ডিজাইনটা নাই, সে একটা তার যেটা আছে ওইটাতে ডিজাইন করে দিবে। ঠিক একইভাবে ব্রাউজার যদি এটা না লিখেন তাহলে ব্রাউজার ইচ্ছা মতো যে কোনো একটা লেখার ধরন লিখে দিতে পারে, ঠিক আছে? তো এটা হবে, ঠিক আছে? তো এইটা যদি ভাই সাপোর্ট না করে, এখন ধরেন দোকানদারকে আপনি বললেন যে ভাই আমাদেরকে আমার যে নামটা সিয়াম স্টোর যে নামটা লিখলাম আমি একটা সাইনবোর্ডে, এইটার আপনি রংটা হলুদ করে দেন। এখন দোকানদারের কাছে যদি হলুদ না থাকে, হলুদ কালার না থাকে, ধরেন আমরা যেখানে ফন্ট ফ্যামিলি লিখলাম, কারণ এখানে তো আমরা একটা উল্লেখ করে দিয়েছি, এখন তার কাছে যদি ভাই না থাকে তাহলে সে কী করবে? সে তার কাছে যেইটা আছে আপনাকে বলবে যে ভাই আমার কাছে এইটা আছে কিংবা এইটা আছে, আপনি এটার মধ্যে একটা চুজ করেন, আমার কাছে হলুদ নাই। এখন আপনি যদি ভাই হলুদ নাই তাহলে বিকল্প হিসাবে যেহেতু হলুদ করতে চাচ্ছেন আপনি, আপনার কাছে হলুদ নাই, তাহলে আপনি কি করবেন? বিকল্প হিসাবে আরেকটাকে বেছে নেবেন। ঠিক এইটার কাজ করে আমাদের এটা। তো আমি আপনাকে আরও বোঝাচ্ছি ভাই, আপনি যদি বুঝে না আসে আরও বোঝাচ্ছি। তো ধরেন আপনি একজন বন্ধুকে বললেন যে প্রথমে রাকিবকে ডাকো, সে যদি না থাকে তাহলে সোহেলকে ডাকো। ধরেন আপনি আপনার বন্ধুকে বলছেন যে ভাই আপনি রাকিবকে ডাকেন, আকিব যদি না থাকে তাহলে সোহেলকে ডাকেন। তো এখন এইটা ঠিক এরকমভাবে আমরা ওয়েবসাইটে অ্যাড করছি যে ব্রাউজারকে আমরা বলেছি যদি এরিয়াল ফন্টটা না থাকে তাহলে সেন্সিটিভভাবে তুমি এরকম টাইপের যে ফন্টগুলো আছে এগুলো আমাদেরকে প্রেজেন্ট করবা ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে? তো এই কারণে কিন্তু আমরা কমা ব্যবহার করে আমরা এইটা লিখে দিয়েছি যে সেন্সিটিভ। এটা লেখার পরে কী হবে যে এরকম টাইপের যে আমরা এরিয়াল ফন্টটাকে যে ব্যবহার করেছি এরকম টাইপের যদি আরও অন্য কোনো ফন্ট থাকে তাহলে সেগুলোকে প্রেজেন্ট করবা যদি এইটা তুমি প্রেজেন্ট করতে না পারো। ধরেন যে ভাই আপনার মোবাইলে এরকম ফন্ট কাজ করে না, তো তখন কি হবে? এই যে এইটা লেখার কারণে কিন্তু আমাদের ফলব্যাক ফন্ট হিসাবে আমাদেরকে এই যে এরকম টাইপের যে ফন্টগুলো শো করে এগুলো কিন্তু শো করাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফলব্যাক ফন্ট ফ্যামিলি। ওকে, এখন আমরা এখানে সেমিকোলন ব্যবহার করব। এখন সেমিকোলন কেন ব্যবহার করলাম ভাই? সেমিকোলন ব্যবহার করার কারণে আমি ব্রাউজারকে বোঝাইলাম যে এখান থেকে আমাদের যে ফন্টের কাজটা ছিল এটা আমাদের শেষ। এখন আমরা কি করতে পারি? এখন আমরা ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা করতে পারি। তার জন্য আমরা এখানে লিখব যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড লেখার পর আমরা ব্যাকগ্রাউন্ডের কালার কি দিতে চাই, তো আমরা তার জন্য ভাই ব্যাকগ্রাউন্ড লেখার পর কী করব? ক্লোন ব্যবহার করব। ক্লোন কেন ব্যবহার করব? কারণ ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের প্রপার্টি, যে ওই যে আমি বুঝাইলাম ভাই আপনাদেরকে যে নাম, আমি যদি শিক্ষক আপনাদেরকে বোঝায় যে নাম, আমরা যদি আমাদের নাম লিখি তাহলে অবশ্যই নাম লেখার পর কী লিখি? সিয়াম। তাহলে এখানে বোঝা যায় যে নাম হচ্ছে প্রপার্টি আর সিয়াম হচ্ছে ভ্যালু। ঠিক সেরকম ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা প্রপার্টি, আর এখানে ভ্যালু থাকবে যে আমরা পিছনের রঙটা কালা করব নাকি সাদা করব। তো এখানে রঙের কোড আপনাকে বসাতে হবে ভাই। দেন আমি বসাচ্ছি হ্যাশ দেওয়ার পর আমি কি করব? 4টা জিরো লিখে দেবো, 6টা জিরো লিখে দেবো। আসলে রঙের মান হচ্ছে ভাই 6টা করে থাকে, তো আপনি 6টা জিরো দিতে পারেন কিংবা 00 FF 00 এরকম করে দিতে পারেন, তবে 6টা থাকতে হবে। এটা হচ্ছে রঙের মান। এখন দেখি আমি 00 দিলে 6টা জিরো দিলে মূলত ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যাবে। তো আমি একবার আপনাকে রান করে দেখাই। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালার আসছে। আমি জাস্ট কী করবো? এখানে যদি 00 দিই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমার কালো হয়ে গেছে। ওকে, তো আমি এটা চাচ্ছি না যে ব্যাকগ্রাউন্ড কালো হোক, আমি হোয়াইট কালার রাখবো। সো আমি এখানে লিখে দিচ্ছি। তো আশেপাশে কিন্তু ভাই অনেক নয়েজ আসতে পারে, বাট এগুলো আমার কাছে কোনো ম্যাটার করে না। আমার ভিডিও ভাই বানাই লাগবে, কারণ যে করে হোক। আর এখানে ভাই নয়েজ থেকে বাঁচার কোনো উপায় নাই, বাট এডিট করে যতটুকু সরাতে পারি এই আর কি। ওকে, তো আপনারা ভাই একটু বোঝার চেষ্টা করবেন। তো এখন আমরা এখানে সেমিকোলন ব্যবহার করব, কারণ সেমিকোলন ভাই আমি আবারও বলি সেমিকোলন কেন ব্যবহার করব? কারণ এটার মান আমাদের শেষ, ঠিক আছে? তো এইটার যে
বুঝিয়ে দেওয়ার ছিল, এটা আমরা ব্রাউজারকে বুঝিয়ে দিয়েছি, এখান থেকে আমাদের শেষ। তবে আমরা যদি ভাই আর অন্য কিছু অ্যাড করতে না চাই তাহলে এটা আমাদের দেওয়ার দরকার নেই। এখন তো আমরা আরও অ্যাড করবো, তাই না? সো আমরা আর কি অ্যাড করতে পারি, দেন এখানে আমরা কি লিখবো, পেডিং লিখবো। তো পেডিং কি আমি আপনাদেরকে বোঝাই। এখন এভাবে বলা যায়, ধরেন আমরা সেমিকোলন কেন ব্যবহার করলাম, কারণ আমরা ব্যাকগ্রাউন্ডের কাজটা শেষ করেছি। এখন সেমিকোলন দেওয়ার পর আচ্ছা আপনাকে যদি ভাই কেউ বলে যে আপনি আগে এই দেওয়ালটা পরিষ্কার করবেন, তারপর এই দেওয়ালটা পরিষ্কার করবেন, অর্থাৎ আপনি আগে একটা দেওয়াল পরিষ্কার করবেন, তারপর ওই দেওয়ালটা পরিষ্কার করবেন, ঠিক সেরকম এখানে আমরা বোঝাইছি যে ব্যাকগ্রাউন্ডটা কালো থাকবে, তারপর সেমিকোলন দিয়ে এটার শেষ, অর্থাৎ এটা শেষ হয়ে গেছে, এখন আপনি আরেকটায় ধরবেন। ঠিক সেরকম আমরা এখানে পেডিং লিখছি। এখন পেডিং কি আমি আপনাদেরকে বলি। পেডিং হচ্ছে আমরা যে এখানে সবগুলো ভাই একসঙ্গে করলাম, এখন এই সবগুলো যেন একসঙ্গে লেগে না থাকে তার জন্য আমরা পেডিং ব্যবহার করে এটার সাইজ নির্ধারণ করব। ওকে, তো এখন পেডিং লেখার পর আমরা এখানে ক্লোন ব্যবহার করব। কেন ক্লোন ব্যবহার করব, কারণ পেডিং হচ্ছে আমার একটা প্রপার্টি। এখন প্রপার্টি কি ভাই, এটা আমি বারবার কিন্তু বলতে আসি। তো প্রপার্টি হচ্ছে, ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো তোমার নাম লেখো, আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনার নাম লিখেন, তাহলে আপনি কিভাবে লিখবেন, আপনি শুরুতে লিখবেন যে আপনার নাম, লিখবেন কি লিখবেন, নাম লেখার পর লিখবেন যে সিয়াম, ধরেন আপনার নাম, তাহলে নাম সিয়াম এরকম করে লিখবেন। এখানে নামটা হচ্ছে প্রপার্টি আর সিয়াম হচ্ছে ভ্যালু। ঠিক আমরা পেডিং হচ্ছে আমাদের প্রপার্টি আর কোলন ব্যবহার করছি। এখন কোলনের পরে আমরা যেটা লিখবো এটা হচ্ছে আমাদের ভ্যালু। এখন ভ্যালু আমাদের কি হতে পারে, আমরা এখানে 20 পিক্সেল লিখে দেবো। তার জন্য আমরা কি লিখবো, 20 পিক্সেল, আমরা এটা লিখে দিলাম শর্টকাটে। দেওয়ার পর এখন কি আমরা আর কোনো মান আছে আমাদের, আর কোনো নাই, তাহলে আমরা এখানে কী করবো, সেমিকোলন ব্যবহার করে যদি আরও আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা লাগে বা অন্য কোনো ডিজাইন করা লাগে তাহলে আমরা এখানে লিখতে পারি, বা বাটন অ্যাড করা লাগে তাহলে আমরা এখানে লিখতে পারি। বাট আমরা আর কিছু লিখতে চাচ্ছি না, তার জন্য আমরা কী করবো, এখানে আমরা সেমিকোলন ব্যবহার করলে রেখে দেবো শেষ। আমাদের ডাবল কোটেশন তো আগে থেকেই দেওয়া আছে, এখন আমাদের শেষ। তো এখন যদি আমরা ভিউ করি, রান করি ওয়েবসাইটটাকে, তাহলে আমাদের আউটপুট দেখতে পাচ্ছেন। এখন আমরা এখান থেকে আপাতত এখানে কোনো প্রকার আউট পাবেন না ভাই, কারণ আমরা কেবল শুরু করলাম। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এখানে হোয়াইট কালার আছে, এই কারণে আপনারা বুঝতে পারতেছেন। হ্যাঁ, এখন তো আমরা লেখা লিখি নাই, যদি লেখা লিখতাম তাহলে ফন্ট ফ্যামিলি ধরে নিত অ্যান্ড এটার ডিজাইনটা করে দিত। ওকে, তো এখন আমরা কি করব, এখন আমরা নিচে ইন্টারে ক্লিক করে নিচের দিকে আসবো। আসার পর এখানে আমরা কি করতে পারি, হ্যাঁ, তো আমরা এখানে একটা ট্যাগ নিব, ডিভ। তো ট্যাগ হচ্ছে কি, ডিভ। তো আমরা অবশ্যই লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট অ্যান্ড রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে একটা ট্যাগ শুরু করব। তো এখানে আমরা ডিভ লিখলাম। এখন ডিভ লেখার পর ডিফে আমরা কি করব, অ্যাট্রিবিউট ব্যবহার করব। তো অ্যাট্রিবিউট কীভাবে ব্যবহার করতে পারি, আমি তো উপরেরটা দেখাইলাম না, উপরেরটা ছিল আমাদের বডি ছিল। তো বডির মধ্যে আমরা কিভাবে ব্যবহার করলাম, স্টাইল, ফন্ট, ডিজাইন, এগুলো আপনাদেরকে দেখাইলাম। ঠিক ডিভেও আপনারা নিজে নিজে ভাইবে নিয়েন যে এখানে কীভাবে অ্যাড করতে হবে। সো আমরা ডিভের ভিতরে এই যে এইখানে আমরা ডিভের এইখানে আমরা কী করব, আচ্ছা তার আগে বলে দেই যে ভাই ডিভ আমরা কেন লিখলাম। আর ডিভ হচ্ছে মূলত এটাকে ডিভিশন বলে। সো ডিভ হচ্ছে একটা কন্টেন্ট বক্স বলা যায়, যে বক্স। তো আমরা চাচ্ছি যে কিছু লেখা আমাদের বক্সের ভিতরে একটা শো করে থাকবে, এই কারণে আমরা কী করলাম, এখানে ডিপ লিখে দিলাম। হ্যাঁ, তো অনেক ওয়েবসাইট ভাই আপনি দেখেছেন যেখানে বক্স আকার কিছু লেখা থাকে, তো এটা বক্সকে আমরা বলবো যে ডিপ। তো তারা কি করে, এরকম ডিপ লিখে ডিপের ভিতরে কি বাটন রাখবে নাকি কি রাখবে এটা সেট করে। তো আমরা এখানে ডিপ লিখলাম, লেখার পর ডিপের ভিতরে আমরা কি রাখতে পারি। তো আমরা অবশ্যই ডিপটাকে ডিজাইন করতে পারি। তো ডিজাইন করার জন্য আমাদেরকে প্রপার্টি কি ব্যবহার করতে হবে, স্টাইল। তো আমরা স্টাইল লিখে দিলাম। তো স্টাইল হচ্ছে আমাদের প্রপার্টি। এখন আমরা এখানে সমান চিহ্ন দিয়ে দেবো। তারপর আমাদের স্টাইলটা কী রঙের করব এইটা আমরা এখানে বোঝাবো। তো ফার্স্ট অফ অল আমরা কী করব, ডাবল কোটেশন দিব। তো ডাবল কোটেশন ভাই কেন দেবো, ওই যে আগেরটা আমরা উপরে যেটা করলাম এটা তো আমি বলে দিয়েছি। তো এটা কেন ব্যবহার করবেন এটা আমি ভাই বলে দিয়েছি। সো এখন ডাবল কোটেশনের ভিতরে আমরা কি লিখব, আমরা লিখব ম্যাক্স উইথ। এখন ম্যাক্স কি ভাই আমি আপনাকে বোঝাই। ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ, তো ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ। আপনারা অবশ্যই মিনিমাম উইথড্র এবং ম্যাক্সিমাম উইথড্র এটা আপনারা জানেন। তো এখানে ম্যাক্স উইথড্র বলতে আসছিস, আসলে এটা ম্যাক্স উইথ মানে কি, ম্যাক্স উইথ মানে এটা হচ্ছে একটা হাইট। ধরেন আপনার স্ক্রিনটা অতি লম্বা থাকলো, তাহলে এখানে যদি আমরা ম্যাক্স উইথ 500 পিক্সেল দিই, তাহলে কিন্তু আমাদের যত বড় স্ক্রিন হোক না কেন আমাদের কিন্তু বক্সটা 500 পিক্সেলের শো করবে। আচ্ছা, তো ভাই আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই, আপনাদেরকে ভাই উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আপনারা আবার ভাইবেন না যে সিয়াম ভাই আপনি অনেক বক করতেছেন। আসলে ভাই আমার নয়েজ অনেক খারাপ হইতেছে, বাট আপনারা ভাই একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখেন, আপনারা বুঝতে পারবেন যে সিয়াম কি করতেছে। ওকে, তো এইখানে ধরেন আরও আপনাকে সহজ করে বোঝাতে গেলে, ধরেন আপনি একটা ভাই পড়ার টেবিল সর্বোচ্চ 5 ফুট পর্যন্ত হবে, এর বেশি যেন না হয় এরকম করে একটা বানাতে চান। এখন আপনার ঘর, যেই ঘরে বসাবেন টেবিলটা, সেই ঘর ধরেন আপনার অনেক লম্বা, কিন্তু আপনি টেবিল বানাবেন কত, 5 ফিট, এর বেশি যেন না হয়। ঠিক এইটাই আমাদের ম্যাক্স উইথ যেটা লিখলাম এইটা বলে দেয় যে আমাদের 500 পিক্সেলের যেন হয়, মূলত 500 ইউনিট এটাকে বলে।
সেটা ব্রাউজারকে বলে দিয়েছে। তো এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ারলি বোঝাই দিয়েছি। আসলে বেশি বলতে গেলে ভাই বোঝাতে একটু সমস্যা হয়। তো আমাদের ম্যাক উইটনেসটা কত থাকবে এটা তো আমরা ভাই এখানে বলে দিলাম। এখন আমরা কি করব, এইটা আমাদের শেষ। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, সেমিকোলন। তো সেমিকোলন ব্যবহার করে এখন আমরা লিখতে পারি, এখন আমরা কি লিখব, আমাদের কি ডিজাইন করা যায় আর আচ্ছা, তো আমরা এখানে লিখতে পারি মার্জিন অটো। তো মার্জিনটা কি ভাই আমি আপনাদেরকে বলি। ধরেন আপনি দেওয়ালে একটা ভাই ছবি টাঙাচ্ছেন, তো ছবিটা আপনারা চান যে বাঁ দিকেও বেশি না যাক, ডান দিকেও বেশি না যাক, মাঝ বরাবর থাক। তাহলে আপনি কি করবেন, এই মার্জিন অটোর মানে হচ্ছে আমরা যে বক্সটাকে তৈরি করলাম, এই বক্সটা যেন আমাদের মাঝ বরাবর থাকে, ওয়েবসাইটের মাঝ বরাবর থাকে। তো এটা হচ্ছে মার্জিন অটো। তো এখানে আবার আমরা কি করব, সেমিকোলন দিয়ে দিব। এখন আমরা আর কি ডিজাইন করতে পারি, আমরা পারি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লিখে দিচ্ছি। এগুলো ভাই আপনাদেরকে বোঝাইছি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে মান, এটা হচ্ছে ভ্যালু। এগুলো আমি আপনাদেরকে ভাই উপরেও বোঝাইছি, আর বেশি ভালো করে বোঝার দরকার নাই। সো আমি এগুলো লিখে দিচ্ছি এবং পেডিংও বোঝাইছি, আমি পেডিংটাও এখানে দিতে পারি। তারপর এখন এখানে আর কি দেওয়া যায়, আচ্ছা, তো আমরা এখানে ভাই বর্ডার দিতে পারি। হ্যাঁ, তো এটা আমি আপনাদেরকে দেখাই। তো আমি এখানে লিখছি বর্ডার রেডিয়াস। তো এটা হচ্ছে বর্ডার রেডিয়াস হচ্ছে ভাই যে 4 কোণা আছে, এই 4 কোণা কতটুকু হবে এইটা। তো আমি এখানে 10 পিক্সেল দিয়ে দিচ্ছি, তারপর সেমিকোলন দিব। এবার বর্ডারটা কতটুকু ফাঁকা রাখবো, এটা আমি 1 পিক্সেল দিলাম। তারপর সলিড স্পেস দিব, স্পেস তারপর সলিড লিখে দিলাম। এটা হচ্ছে একটা সোজা লাইন, হ্যাঁ, যে একটা লাইন থেকে এটা। আর এখানে আমি আর দিতে পারি কালার দিতে পারি, হ্যাশ ডিডি, এটা হচ্ছে একটা কালারের মান। তো ওকে, এটা দিয়ে দিলাম ভাই। এগুলো আপনাদের বোঝার দরকার নাই, আপনারা প্রথমটা দেখছেন তাহলে এটা বুঝে গেছেন। এইটা একটু আমি বেশি করলাম, দেখালাম আপনাদেরকে আর কি। সো এখন আমরা এখান থেকে আবার ইন্টার নিব। ওকে, তো ইন্টার নিয়ে আমরা নিচে কি করতে পারি, নিচে আমরা হেডিং ব্যবহার করতে পারি। তো হেডিং কি আমি আপনাদেরকে বলি। তো আগে লিখে আপনাদেরকে দেখাই। তো এখানে আমি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট অ্যান্ড রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর মাঝখানে আমরা হেডিংয়ের যে H1 আমরা H2 ব্যবহার করব। এখন H2 কি আমি আপনাদেরকে বলি ভাই। H2 হচ্ছে ধরেন আচ্ছা, আমরা তো বইয়ের অধ্যায় পৃষ্ঠা এগুলো তো আমরা চিনি না। তো দেখবেন যে ধরেন যে একটা ব্যাকরণ বইয়ে যে অধ্যায়টা থাকে ওখানে কিন্তু বড় করে লেখা থাকে ব্যাকরণ। তো আমরা এই H2 ব্যবহার করছি, এইটার কারণে আমাদের যে লেখাটা থাকবে এটা কিন্তু বড় করে দেখাবে, ঠিক আছে। আর যদি আপনারা এখানে H1 ব্যবহার করেন তাহলে কিন্তু এটা আপনাদের ছোটো দেখাবে। মূলত হচ্ছে এটা হেডিং 1 হেডিং 2 এরকম করেও বলতে পারেন, যেটা বলেন ভাই, সমস্যা নেই। তো লিখলে হয়েছে, সঠিকভাবে লিখলে হয়েছে। হ্যাঁ, এখন আমরা কি করব, এই যে হেডিংটা দিয়েছি, তো এটা হচ্ছে মূলত ভাই হেডিং ট্যাগ, ঠিক আছে। তো এর ভেতরে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, বাট আমরা আগে টাইটেলটা লিখব। ওকে, তো টাইটেলটা আমি লিখে দিচ্ছি। টাইটেল ভাই আপনি যে কোনো লিখতে পারেন। তো হেডিংয়ের আবার শুরু আছে আবার শেষ আছে। তো এটা আমরা নিলাম ওপেনিং ট্যাগ, আমরা একটা ক্লোজিং ট্যাগ নিয়ে নিব। ওকে, তো ক্লোজিং ট্যাগের এইখানে আমরা কি করব, আমাদের যে টেক্সটটা এটা আমরা এখানে লিখে দিব। তো টেক্সট আমরা দিতে পারি যে ওয়েলকাম টু সিএম এডিটস, বা এইটা কেন দিব ভাই, দেখেন আমরা যখন ইমেল ভেরিফিকেশন করব তখন কিন্তু আমাদের এখানে একটা দিতে বলবে যে পাসওয়ার্ড যেটা আছে। সো আমরা এইখানে কি করব, আমাদের যে ওয়েবসাইটের নাম, ধরেন যে আপনি যদি ওয়েবসাইট তৈরি করেন যে আর্নিং প্রো কিংবা আর্নিং হাব বা যে কোনো এসএমএম প্যানেল, তো আপনারা এখানে আপনাদের ওয়েবসাইটের নামটা লিখে দেবেন। তো আমি এখানে সুবিধার জন্য একটা লিখে দিচ্ছি। ওকে, এখন এটার আমরা কি করব, অ্যাট্রিবিউট দিয়ে আমরা এটার ডিজাইন করব। তো ডিজাইন কীভাবে করতে হবে আমি কিন্তু আগেরগুলোতে দেখাইছি। ডিজাইন করতে গেলে আমাদের H1 যেটা ওপেনিং ট্যাগ আছে এইটার ভিতরে আমাদেরকে কী করতে হবে, এখানে আমাদের স্টাইল লিখতে হবে। সো যেহেতু আমরা স্টাইল করব তো স্টাইল আগে লিখতে হবে। তো এখন আমরা কি করতে পারি, তো স্টাইল আমরা কি স্টাইল করতে চাচ্ছি ভাই, এটা তো আমাদের উল্লেখ করে দিতে হবে। তো আমরা যেটা উল্লেখ করব ওটা হচ্ছে প্রপার্টি, আর যেটা আর কি ধরেন ব্যাকগ্রাউন্ড, ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব তাহলে আমরা লিখে দেবো ব্যাকগ্রাউন্ড, তাহলে ওটা হচ্ছে আমাদের প্রপার্টি। আর ধরেন যে যেটা মান দিই ভ্যালু আর কি, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই ব্ল্যাক নাকি শ্যাডো, এগুলো লিখে দেবো, এটাকে বলে ভ্যালু। হ্যাঁ, তো এটাও কিন্তু আমি বারবার বলতেছি ভাই, এগুলো মাথায় নিয়েন। তো আমরা এটার ব্যাকগ্রাউন্ড করবো না ভাই, এটার কালার চেঞ্জ করবো। ওকে, তো আমি সুবিধার জন্য বললাম আর কি যে ব্যাকগ্রাউন্ড যদি আমাদের স্টাইল করতে হয় তাহলে ব্যাকগ্রাউন্ড হবে প্রপার্টি, আর যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেবো এটা হবে ভ্যালু। তো আমরা কী করবো, এখানে কালার মানে যে লেখাটা থাকবে ফায়ারবেস না কি যেন আমি লিখলাম, এইটার যে কালারটা থাকবে, সো এইটার আমরা এখানে লিখবো। তো কালার লিখলাম, কালার হচ্ছে আমার প্রপার্টি। তো কালার লিখে আমরা কী করবো, ক্লোন দিব, তারপর আমরা কালারের যে মানটা সেই মানটা এখানে লিখে দিব। তো আপনারা ভাই যে কোনো মান দিতে পারেন এখানে লিখে, রঙের মান, ঠিক আছে। তো এটা ভাই আপনারা অনেকেই জানেন, আর না জানলেও আপনারা 00000F0 এরকম দিলে কালারের মানটা আপনারা পেয়ে যাবেন যে কোন কালারটা হয়। পরে এটা দেখে চেঞ্জ করতে পারবেন।
ওকে, তো এই যে ভাই দেখেন কথা কইতে হইতে হাঁপাই গেছি। আপনারা কি করবেন ভাই, ভিডিওতে একটা লাইক করবেন আর মাস্ট বি একটা কমেন্ট করবেন ভাই। আসলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু ভাই 1,500 প্লাস ভিউ হয়, সাথে সাথে বলতে না যে 1-2 দিন যাওয়ার পর 1,500 প্লাস ভিউ হয়। বাট আমি চাই এতগুলা ভিউয়ের মধ্যে যদি ভাই 500 লাইক করে তাও কিন্তু আমার একটা ভালো লাগা কাজ করে। হ্যাঁ, তো যাই হোক, এখন আপনারা হ্যাঁ এইটা করার পর কালারটা তো আমরা করলাম, এখন আমরা কী করতে পারি, তার জন্য আমরা এখানে কী দেবো, সেমিকোলন। তো সেমিকোলন যদি দেই তাহলে আমাদের এই কাজটা শেষ। ধরেন যে আমরা কালারের কাজটা শেষ, সেমিকোলন দিলে মূলত এটা আমাদের বোঝাই দিছি যে এটার কাজ হয়ে গেছে। তো কী করে বোঝাবো ভাই, বুঝে আসে না। আচ্ছা ধরেন যে ভাই আপনি একটা জমির মধ্যে একটা ক্ষেত লাগাইতেছেন, বাট একটা সিরিয়াল ধরছেন যে এইখান থেকে এই পর্যন্ত আমরা শেষ করব। সো যেখানে আপনার ঠেকা যাইবে ওখানে তো আপনি একটা দাগ দিবেন যে এটা আপনাদের জমির আইল। সেরকম আমরা কী করলাম, আমরা কালারের কাজটা শেষ করলাম, আমরা সেমিকোলন ব্যবহার করে বোঝাই দিয়েছি যে আমরা কালারের কাজটা থামে রাখছি, মানে এখান থেকে আমি স্টপিট দিচ্ছি, এইটা আর কি। ওকে, তো ভাই বোঝাই তো পারতাছি না, কীভাবে বোঝাবো। ওকে ভাই, তো এখানে আমি আরেকটা প্রপার্টি অ্যান্ড ভ্যালু অ্যাড করবো। তার জন্য আমি এখানে কী ব্যবহার করতে পারি, তো ধরেন যে আমার টেক্সটটা এইটা আমি সেন্টার বরাবর নিতে পারি। তো আমি এখানে লিখে দেবো টেক্সট অ্যালেজেন, ঠিক আছে। তো এইটা লেখার পর আমি এটার সেমিকোলন দিলাম, তারপর এটার সেমিকোলন না, মূলত এটা কোলন দেওয়ার পর আমি এখানে কী করবো, এটার যে ভ্যালুটা আছে, ভ্যালুটা কী দিতে পারি, যে সেন্টার বরাবর। তাহলে আমরা এখানে লিখে দেবো সেন্টার, ঠিক আছে। তো সেন্টার লিখে আমি সেন্টার লিখে দিলাম। তো এটা কি আমরা আরও উপন্যাস করতে পারি না, এটা সেন্টার বরাবর করেছি, এটা থাক, এতটুকুই থাক। জাস্ট আমরা কী করবো, এখানে সেমিকোলন ব্যবহার করব। ওকে, তো এখান থেকে আমাদের এই ধাপটা শেষ। এখন আমরা ইন্টারে ক্লিক করে নিচে আসবো। ওকে, এখন আমরা ভাই কী ব্যবহার করতে পারি, আমরা কিছু কথা লিখবো। তার জন্য আমরা কী করব, পি লিখবো। তো পি কেন লিখলাম ভাই, পিতে কী বোঝা যাচ্ছে, পিতে প্যারাগ্রাফ, ঠিক আছে। তো এখন পির কোনো ভাই এখানে কিন্তু তুলনা নাই। ধরেন যে আমরা শুধু একটা পি লিখলাম তাহলে কিন্তু এখানে তুলনা নাই। তো একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যখন আমরা HTML কোডিং করব তখন কিন্তু সব কিছুর ট্যাগ ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো যেমন আমরা পি লিখলাম, এখন পির আমার ট্যাগ ব্যবহার করব। ট্যাগ কীভাবে ব্যবহার করতে হয় জানেন, এখানে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, মাঝখানে থাকবে পি। তো এটা হচ্ছে আমাদের পি ট্যাগ। তো এগুলো কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, ঠিক আছে। তো পি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো পিতে আমরা প্যারাগ্রাফ বুঝি, আর এই ট্যাগটা যখন আমরা কাজে লাগাইছি তখন এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। তো এখন এইটার কাজ কি, এইটার কাজ হচ্ছে ভাই আমরা ওয়েবসাইটে আমাদের লেখা দেখতে চাই। ধরেন যে আপনারা কিছু লিখলেন, যেটা গল্প হতে পারে কিংবা যে কোনো কিছু হতে পারে, বাট এগুলা দেওয়ার জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করব। এখন বলতে পারেন যে ভাই আমরা প্যারাগ্রাফ ট্যাগ কেন ব্যবহার করব, তাই না। সো ভাই দেখো, আমি ভালো করে বোঝাই। তো দেখেন, আমরা যখন ওয়েবসাইটের টাইটেল লিখি, বাট এখন আমরা চাচ্ছি ওয়েবসাইটে কিছু লেখা থাকবে। ধরেন যে আপনি কাউকে সিডি লিখতে পারেন, ধরেন যে সিডি লিখলেন, যে এখানে কোনো একটা গল্প কবিতা লিখলেন, তো এটা হচ্ছে ভাই প্যারাগ্রাফ। ভাই প্যারাগ্রাফ বোঝার কথা আপনাদের, তো এটাই হচ্ছে এইটার কাজ। তো কি নাকি বললাম, নিজেও বুঝলাম না, আপনাদেরও বোঝাইতে পারলাম না। ওকে, তো আমরা এখানে এখন প্যারাগ্রাফের মধ্যে লিখবো হ্যালো, শুধু কি লিখবো, হ্যালো লিখবো। তো হ্যালো লেখার পর আমরা এখানে আরেকটা ট্যাগ ব্যবহার করতে পারি, যে বি ট্যাগ। এখন বি ট্যাগটা কীভাবে আমি আপনাকে বোঝাই। বি ট্যাগ হচ্ছে বোল্ড, অর্থাৎ লেখাটা মোটা করে থাকবে, ঠিক আছে। যে লেখাটা স্ক্রিনে দেখাবে এটা সবার থেকে মোটা করে দেখাবে, এটাকে আমরা বলবো বোল্ড। তার জন্য আমরা কী করব, বি ট্যাগ ব্যবহার করব। তো বি ট্যাগ আমি ব্যবহার করে নিচ্ছি। তো এখন আগে আমি এটা লিখে নেই, তো আমি লিখে নিলাম। তো এই যে আমরা বি ট্যাগ ব্যবহার করলাম, এই বি ট্যাগের কারণে কিন্তু আমি যে ভ্যারিয়েবলটা অ্যাড করলাম এটা কিন্তু মোটা করে থাকবে। সো এটা ভাই আপনাদের বিষয় না, এটা আমি একটা ভ্যারিয়েবল অ্যাড করছি। তো ভ্যারিয়েবল কি, এটার সাথে আরেকটা ফাংশনালিটি কাজ করবে, যেটা একটা টেমপ্লেট হিসাবে, ঠিক আছে। এখন এই প্লাস হোল্ডারটা আমরা কেন করলাম, তো বলতে পারেন যে ভাই প্লাস হোল্ডার কি আর ভ্যারিয়েবল কি, ভাই এই দুটাই কিন্তু একই কথা, এইটাকেই বলে। সো আমরা এটা কেন লিখলাম ভাই, কারণ আমরা চাই যে প্রতিটা ইউজারের নিজস্ব নাম এখানে শো করুক, ঠিক আছে। তো তার কারণে কিন্তু আমরা এটা ব্যবহার করলাম। তো এর ফাঁকে আমি আপনাদেরকে ভাই দেখাই দেই। দেন আমি এখান থেকে যে ইমেলটা পাইছি, ইমেলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নামটা। সো এই নামটাই কিন্তু এই ভেরিয়েবলটা অ্যাড করার কারণে কিন্তু এখানে দেখায়, প্রতিটা ইউজারের দেখা। যদি আপনি হন তাহলে আপনার ইমেল নামটা দেখাবে। তো হ্যালো যেটা লিখলাম এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, এটা থেকে যাবে। আর এই যে ভেরিয়েবলটা অ্যাড করলাম এখানে অন্য নাম হবে। যদি রাকিব হয় তাহলে রাকিবের নাম শো করবে, যদি আপনি হন তাহলে আপনার নাম শো করবে, যদি সিয়াম হয় তাহলে তো সিয়ামের নামই শো করবে। তো এটা হচ্ছে ভেরিয়েবল বা প্লাস হোল্ডার। এখন কথা হচ্ছে কি, ধরেন আমরা এখানে বোল্ড ট্যাগ ব্যবহার করেছি, হ্যাঁ। এখন আমাদের এইটা শেষ করা লাগবে, তার জন্য আমরা নামের পরে এই যে ভেরিয়েবলটার পরে আমরা কী করবো, বোল্ড ট্যাগটাকে শেষ করব। তো এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এটা ক্লোজিং ট্যাগ, ওই যে শুরু ট্যাগ বা শেষ ট্যাগ, এরকম বাংলাও বলতে পারি বা এইভাবেও বলতে পারি যে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, শুরু ট্যাগ, শেষ ট্যাগ। তো যাই যেটা বলি না কেন এটা শেষ করতে হবে। ওকে, তো ক্লোজিং ট্যাগ কীভাবে শেষ করতে হয় এটা আপনারা জানেন। এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দিব, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, ফরওয়ার্ড স্ল্যাশ, আবার বি লিখে দিব। তো বোল্ড ট্যাগটা আমাদের শেষ হয়ে গেল, হ্যাঁ।
এখন আমরা একটা কমা ব্যবহার করে এই পি ট্যাগটাকে শেষ করে দেব। প্যারাগ্রাফ যে ট্যাগটা আছে দেখেন এখানে শুরুতে আমরা প্যারাগ্রাফ ট্যাগ শুরু করেছি অ্যান্ড শেষেও কিন্তু আমাদের শেষ করতে হবে। সো পি লিখব, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, ফরওয়ার্ড স্ল্যাশ, ওকে। লাইক এখন এখান থেকে আমি আরেকবার এন্টার করব, করে আমি আরেকটা প্যারাগ্রাফ ভাই তৈরি করে নিচ্ছি। তো প্যারাগ্রাফ বলতে পি ট্যাগ আমরা দেখালাম ভাই উপরে যেটা করলাম এটা সেম। তো এটাকে ভেরিয়েবল করবো না, জাস্ট এটা একটা টেক্সট হোল্ডার করবো, ওকে। তো আমি টেক্সট লিখে নিচ্ছি। তো কীভাবে লিখতে হয় এটা আপনাদেরকে দেখাইছি, জাস্ট এটা আমি লিখতে আসি, আপনারা দেখে নিন, আপনাদেরকে আর বোঝাচ্ছি না ভেঙে ভেঙে, ওকে। তো আমি এখানে লেখা দিলাম, তবে ভাই এখানে বাংলা লেখা কিন্তু সাপোর্ট করে না, বাংলা লেখা সাপোর্ট করে বাট এলোমেলো হয়ে যায়, সোজা দেখায় না। তবে ওয়েবসাইটে কিন্তু এটা আবার ঠিকঠাক মতো দেখায়। তো আমি এখানে লিখেছি যে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে নিচের কোডটি ব্যবহার করুন, ঠিক আছে। তো এটা বলে আমি পি ট্যাগটাকে শেষ করে দিয়েছি। তো এখন আমাদের নিচে তো বললাম যে নিচের ওটিপিটি ব্যবহার করুন, এখন নিচে তো ওটিপি দেখান লাগবে, তাই না। তো এখানে ওটিপি দেখার জন্য একটা বক্স লাগবে, ওটিপি বক্স, এখানে ওটিপিটা শো করবে। সো আমরা কী করবো, এখানে আমরা বক্স কীভাবে তৈরি করতে হবে এটা আমরা জেনেছি। তো আমরা কিন্তু এর আগেও একটা বক্স তৈরি করেছি, তো অবশ্যই আমরা এটা জানি। তো আমরা বক্স যখন তৈরি করবো তখন আমাদের কি ট্যাগ ব্যবহার করতে হবে, ডিপ ট্যাগ। তো আমি এখানে একটা ডিপ ট্যাগ, ডিভিশন ট্যাগ এটাতে মূলত বলে, সো আমরা শর্টকাটে ডিপ বলি। তো ডিপ লিখে দিলাম। তো আবারও বলি, এই যে আমরা ডিপটা লিখলাম এটা কিন্তু আমরা ওপেনিং ট্যাগ লিখলাম, এখন আমরা এটার একটা ক্লোজিং ট্যাগও লিখে নিব। তারপর এটার ক্লোজিং ট্যাগ লিখে নিলাম আমরা। এখন আমি কি করব, এই ডিপের ভিতরে আবার অ্যাট্রিবিউট দিয়ে আমি এটা ডিজাইন করব। তো এগুলো আমি আবার আপনাকে দেখাইছি আগে, আবারও দেখাইতেছি। তো আমরা ডিপের ভিতরে এই যে এখানে আমরা স্ল্যাশ দেবো, এখানে আমরা লিখবো স্টাইল। তো আমরা আগে তো ভাই স্টাইল করবো, তাই না। তো সেম টু সেম ভাই আমি কিন্তু উপরেও দেখাইছি স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার পাল্টাবো, তারপর ফন্ট সাইজ দিব। তো এগুলো ক্লোন ব্যবহার করব, সেমিক্লোন ব্যবহার করে এগুলো স্টপ করে দিব, বা পরের ভেরিয়েবল প্রপার্টি সেট করব, প্রপার্টির ভ্যালুটা সেট করব। তো এগুলো কিন্তু আমি দেখাইছি ভাই, আমি জাস্ট এটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি না, জাস্ট আমি এটা করে নিচ্ছি, ওকে। করে নেওয়ার পর এখানে আমি একটা আবার প্লাস হোল্ডার ব্যবহার করব, কারণ এখানে তো আমি ইউজারকে বলেছি যে কি যেন বলছি ইউজারকে, হ্যাঁ ইউজারকে বলেছি যে নিচের আপনার কোডটা কপি করে নেন। এখন এখানে আমার কোডটা শো করার জন্য আমাকে এখানে একটা ভেরিয়েবল অ্যাড করতে হবে। তো ভেরিয়েবল অ্যাড করার জন্য আমরা এখানে লিখবো ডাবল কার্লি ব্রেস। তো এটাকে আমরা গণিতিক হিসাবে ভাই প্রথম বন্ধনী না দ্বিতীয় বন্ধনী হিসাবে জেনেছি, তাই না। দ্বিতীয় বন্ধনী নাকি তৃতীয় বন্ধনী, আচ্ছা যাই হোক আমি বলতে পারি না। আর এটাকে আবার বাংলায় বলে দৈত্য ব্রেসেস, হ্যাঁ কার্লি ব্রেসেস বলে, আবার কেউ দৈত্য ব্রেসেস বলে, এরকম ডাবল দৈত্য ব্রেসেস এরকম কিছু একটা বলে, হ্যাঁ। তো এটাকে ডাবল কার্লি ব্রেস এটাই বলে। সো এটা দেওয়ার পর এখানে আমরা লিখে দিব, তো এখানে তো নাম না, এটা যেহেতু কোড, সো আমি এটা ওটিপি কোডে ভেরিয়েবলটা বসাই দিলাম। এখন এইটার মাঝখানে ভাই এখানে তো আমি ওটিপি কোড যে ভেরিয়েবলটা এটা বসালাম, তাই না। তো যখন এটা রান করব তখন কিন্তু যে ইমেল ভেরিফিকেশন যে কোডটা আসবে সেইটা এই জায়গায় কোডটা দেখা যাবে, এই প্লাস হোল্ডার যেটা প্লেস হোল্ডার বলেন আর ভেরিয়েবল বলেন, তো এই জায়গায় সেই কোডিংটা শো করবে। এই কারণে কিন্তু এটা আমি অ্যাড করেছি। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা তো ক্লোজিং ট্যাগ, যেটা আমরা মূলত ডিপ ট্যাগ শুরু করেছি, ডিপ ট্যাগ এটা দিয়ে শেষ করলাম, ক্লোজিং ট্যাগ এটা সম্পর্কে আপনারা জানেন। তো নিচের দিকে আমি আরেকটা প্যারাগ্রাফ লিখতে পারি। তো প্যারাগ্রাফ লেখার আগে অবশ্যই পি ট্যাগ দিয়ে শুরু করতে হয়, এটা আপনারা জানেন। তো পি ট্যাগ শুরু করলাম, এটা ওপেনিং ট্যাগ। তো এখানে আমি লিখতে পারি যে এই ওটিপি কোডটা কারোর সঙ্গে শেয়ার করবেন না, এরকম কিছু লিখে দিলাম। তারপর আমরা আবার পি ট্যাগটাকে শেষ করে দিলাম, মূলত ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করে দিলাম। তো এখানে আমি আরেকটা প্যারাগ্রাফ লিখতে পারি, আরও একটা প্যারাগ্রাফ লিখবো। তো আপনারা দেখেন আবার পি ট্যাগ দিয়ে শুরু করলাম, এটা ওপেনিং ট্যাগ। এখন আমি এখানে আমার মেসেজটা লিখে দিচ্ছি যে আপনি যদি, আচ্ছা আমি লিখে দিলাম, এটা বাংলা লেখাভাবে আপনারা দেখতে পারবেন না, যখন আমি রান করবো তখন কিন্তু আপনারা দেখতে পারবেন, ওকে। তারপর এখানে আমি প্যারাগ্রাফ ট্যাগটি শেষ করে দিলাম ক্লোজিং ট্যাগ দিয়ে। এখন আমি এখানে আর একটা ট্যাগ দিতে পারি যে, আচ্ছা আমি একটা ট্যাগ আগে দিয়ে নেই। তো এখানে আমি একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, মাঝখানে দেবো HR। তো এই ট্যাগটা কী ভাই আপনাদেরকে একটু বলি। তো এটা হচ্ছে একটা হরিজন্টাল ট্যাগ। তো এইটার কাজ কি আমি আপনাকে বলি। এটা হচ্ছে আমাদের যে লেখাগুলো লিখলাম এটা একটা বিভাজন স্প্যাটার তৈরি করে। ধরেন আপনি একটা চিঠি লিখলেন, ধরেন একজনকে একটা চিঠি লিখলেন যে এখান ওখান লিখলেন ওই চিঠির মধ্যে, হ্যাঁ। তো লেখার পর আপনি একটা দাগ টানবেন, নিচের দিকে একটা লাইন টানবেন, সেইটার কাজ করে এই হরিজন্টাল ট্যাগ। তো আমরা যে উপরে যে লেখাগুলো লিখলাম এর নিচে একটা মোটা করে লাইন থাকবে, এইটারই কাজ করে এই হরিজন্টাল ট্যাগ। তো আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারছি। তো এটা সংক্ষেপে HR দিয়ে এরকম করে লিখতে হয়। তো ভাই নয়েজ প্রচুর, হ্যাঁ নয়েজ নিয়ে আপনারা ভাইবেন না, যদি এডিট করে হালকা একটু সারাতে পারি তো পারলাম, আর না পারলে আর কি এটা দিয়ে দিলাম। তো এখানে আশেপাশে ভাই অনেক বসবাস, তো এরকম তো হবে, তাই না। সো আর একটা কথা বলি আপনাদেরকে, আরও নিচে আরও কিছু অ্যাড করি। ধরেন এখানে সবার শেষে আমরা ধন্যবাদ একটা টেক্সট অ্যাড করতে পারি। তো কীভাবে অ্যাড করব, আমরা প্যারাগ্রাফ দিয়ে অ্যাড করব, হ্যাঁ। আমরা তো প্যারাগ্রাফ জানি যে প্যারাগ্রাফ কীভাবে অ্যাড করতে হয়।
তো প্যারাগ্রাফ লিখলাম, লেখার পর আমরা এটাকে ভাই স্টাইল দিয়ে সুন্দর করবো, ধরুন যে ধন্যবাদ লেখাটা কালার করব। তো প্যারাগ্রাফ পি ট্যাগ দিয়ে শুরু করলাম, এটা একটা শেষ ক্লোজিং ট্যাগও নিয়ে নেই। তো ক্লোজিং ট্যাগ একবারই নিয়ে নিলাম। এখন এটার মাঝখানে আমরা এখানে কি লিখবো, আমরা প্যারাগ্রাফ আমি শুরু করেছি, তো আমরা এখানে স্টাইল পরে করব। আগে আমাদের যে প্যারাগ্রাফটা থাকবে এইখানে আমরা কি লিখতে চাই, আমরা ধন্যবাদ লিখতে চাই, তার জন্য আমরা এখানে ধন্যবাদ লিখব। এখন এই ধন্যবাদটাকে আমরা স্টাইল করব না, মূলত এটা মাঝ বরাবর নিব। তার জন্য আমরা কি করব, এই যে পি ট্যাগ আমরা পি ট্যাগ যেখানে শুরু করেছি এইখানে আমরা লিখব স্টাইল। হ্যাঁ, স্টাইল লেখার পর আমরা এখানে তবে অবশ্যই জানি যে টেক্সট অ্যালাইজেন্ট দিলে আমার অ্যালাইজেন্ট দেওয়ার পর এখানে আমরা কোলন ব্যবহার করে এটার ভেরিয়েবল ভেরিয়েবল না, এটাকে কী যেন বলে, ও হ্যাঁ ভ্যালু। আচ্ছা, ধরেন পরীক্ষার খাতায় ভাই আপনার নাম আসে, ওই যে কী যেন একটা পরীক্ষার খাতায় আপনাদেরকে তো একটা ফর্ম পূরণ করা লাগে, যে উপরে যে নাম, রোল নাম্বার এগুলো পূরণ করা লাগে, তাই না? তো এখানে আমি সহজ করে বোঝাই যে রোল নাম্বার যেটা আছে, রোলটাকে আমরা বলবো প্রপার্টি, আর এই যে রোল যেটা রোল, ধরেন যে আপনার রোল 76 কিংবা 1 কিংবা 2, ওইটা যখন লিখবেন ওইটাকে বলে ভ্যালু। ঠিক সেরকমই এটা আমাদের স্টাইল হচ্ছে প্রপার্টি, অ্যান্ড ভ্যালু হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইজেন্ট। এটা আমরা দিয়ে কি করব, তারপর টেক্সট অ্যালাইজেন্ট হচ্ছে প্রপার্টি, আর এই যে সেন্টার যেটা লিখলাম এটা হচ্ছে আমাদের ভ্যালু, অর্থাৎ যে আমাদের লেখাটা থাকবে এটা সেন্টার বরাবর যাবে। তো এই লেখার যদি কালার চেঞ্জ করতাম তাহলে অবশ্যই এখানে কালার লিখতে পারেন, এরকম লিখতে পারেন। তো আমি এটা চাচ্ছি না, এত বাড়াবাড়ি করা চাচ্ছি না ভাই। আসলে আপনাদেরকে HTML আগে শেখানোর দরকার ছিল। আমি HTML এর ভিতরেই কিন্তু অ্যাট্রিবিউট দিয়ে আমি কি করেছি, CSS জাভাস্ক্রিপ্ট অ্যাড করেছি। হ্যাঁ, না, মূলত এটা CSS হবে, জাভাস্ক্রিপ্ট না। তো আমি HTML এর ভিতরে আপনাদেরকে CSS ব্যবহার করে HTML এর পাওয়ার বাড়িয়ে দেখাইছি, অর্থাৎ HTML-কে আমরা অ্যাট্রিবিউট দ্বারা CSS ব্যবহার করে আমরা ডিজাইন করছি এটা। এখন ভাই আরেকটা ট্যাগ আপনাদেরকে দেখাই, আমি এটাও বুঝিয়ে দিই। ধরেন এইখানে ধন্যবাদ লেখার পর আমরা আরও কিছু লিখবো নিচের দিকে। তো আমরা এখানে কি করব, বিআর যে ট্যাগটা আছে এটা একটা সিঙ্গেল ট্যাগ। এটা ট্যাগ বলতে যেই লেখাটা লিখবেন ওই লেখার যদি আগে এটা লিখে দেন তাহলে ওই লেখাটা নিচ থেকে শুরু হবে। তো এখানে যদি আমি বিআর লিখে দিই তাহলে এই ধন্যবাদ লেখাটা আলাদা একটা সেকশনে থাকবে, আর এর নিচে আমরা যেগুলো লিখবো এগুলো নিচের দিকে দেখা যাবে। সো বিআর দেওয়ার পর অর্থাৎ এটা হচ্ছে ব্রেক। বিআর বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে ব্রেক, এটা হচ্ছে বিআর একটা ট্যাগ, ঠিক আছে? তো এর নিচে এখন আমরা লিখতে পারি, কি লিখবো, আমাদের যে ওয়েবসাইট আছে আমরা এটা লিখে দিতে পারি। যেমন ধরেন আপনাদের ওয়েবসাইটের নাম হচ্ছে SMM প্যানেল, তাহলে এটা লিখে দিলেন, এবং আপনার নাম দিতে পারেন কিংবা যে কোনো কিছু দিতে পারেন, আপনার ওয়েবসাইটের নামে দেওয়া এটা ভালো হবে। ধরেন আর্নিং বট তৈরি করলেন, তখন আর্নিং বটের নামগুলো দিবেন। তো এরকম লিখে দেওয়ার পর আমরা সামনে এটা লেখাটাকে যদি বোল্ড করতে চাই, অর্থাৎ বড় যদি করতে চাই, তাহলে আমরা সামনে লিখে দিতে পারি বিট্যাগ, শুধু বিট্যাগ। বিআর হচ্ছে ব্রেক ট্যাগ, আর শুধু বিট্যাগ হচ্ছে বোল্ড ট্যাগ। তো বি লিখে দিলে এটা বোল্ড অর্থাৎ মোটা হবে। সো আমি এখানে বি দিচ্ছি অ্যান্ড বিট্যাগ শেষ করে দিচ্ছি। বিট্যাগের কিন্তু একটা শেষ আছে, তো কতটুকু আমরা মোটা করতে চাই এটা তো অবশ্যই বলে দিতে হবে, তাই না? তো এই কারণে কিন্তু এটা একটা শুরু ট্যাগ আছে, একটা শেষ ট্যাগ আছে। এটা শুরু ট্যাগটাকে ওপেনিং ট্যাগ বলে, আর শেষটাকে ক্লোজিং ট্যাগ বলে। ওকে, তো দিয়ে দিলাম। তো ওই তো ভাই আমি শুরুতে বলছিলাম যে এটা আমরা বডির ভিতরে করছি, যে আমাদের ঘরের মতো, তারপর যে বোঝাইলাম ঘরের ভিতরে কী রাখবেন, এইটা বডির ভিতরে রাখছি। তো এইগুলো আপনাদেরকে বোঝাইছি। এখন দেখেন বডির যে শেষটা একটা, এটা আমরা ধীরে ধীরে কাটতে নিচের দিকে নিয়ে আইছি। HTML যে শেষটা এটা কিন্তু আমরা নিচের দিকে নিয়ে আইছি। সো এইটা হচ্ছে আমাদের কোডিং, যেটা আমি করলাম। তো এটা আমি করে নিতাম ভাই, যদি আপনাদেরকে না বোঝাইতাম তাহলে অনেক আগেই শেষ হইতো। আপনাদেরকে বোঝাইতে এত সময় লাগে গেল আমার। ওকে, তো তার জন্য অবশ্যই একটা লাইক করবেন। আর আমি মনে করি ভাই এইটা জাস্ট 2 মিনিটে একটা কোডিং করা যায়। তো আপনাদের যদি ভাই জানা থাকে যে কোন ট্যাগ কোথায় ব্যবহার করতে হয়, ভেরিয়েবল কীভাবে অ্যাড করতে হয়, তো এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনারা এটা খুব দ্রুত করতে পারবেন। আপনাদের কিন্তু ভাই 1 মিনিটেও এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়ে যেতে পারে। সো এই ছিল ভাই আজকের ভিডিও। তো অনেকেই বলতে পারেন যে সিএম ভাই এটা তৈরি করে আমাদের ফায়দা কী হলো? ভাই ফায়দা আছে, সব কিছু ভাই এক ভিডিওতে দেখানো সম্ভব না, তাই আমি বলছি এটা নিয়ে আমি একটা পরে ভিডিও দেবো, যেটা হবে একটা SMM প্যানেল ওয়েবসাইট, যেখানে লগ ইন সিস্টেম থাকবে, ইমেল ভেরিফিকেশন থাকবে। তখন কিন্তু এই HTML-টা আমাদের কাজে লাগবে। তো এই HTML-টা আপনারা নিজেও করতে পারেন। অ্যান্ড আমি যেটা করলাম আপনাদেরকে দেখায় যেটা করলাম, এটা কিন্তু আমি আবার ফাইল করে HTML একটা ফাইল করে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো যেভাবেই পারেন এটা নিয়ে নেবেন। তবে শিখতে চাইলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর ফাইলটা আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে, এখান থেকে আপনারা নিতে পারেন। আর এইটার ভিডিওটা ভাই 2-3 দিন পরে আসবে, কারণ ভিডিও ম্যাক করতে হয়। এই যে নয়েজগুলো দেখতেছেন ভাই, এগুলো এডিট করতে হয়। সো যদি এডিট করতে না পারি মানে ওই অবস্থায় দিয়ে দেবো আর কি, আপনারা দেখে নিন। সো ভিডিওতে লাইক কমেন্ট করবেন ভাই, কমেন্ট মাস্ট বি করবেন। আর যদি এরকম কিছু শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, যদি সময় পারি তাহলে শিখাই দেবো না।